আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, যেন হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। ঘরের নীরবতা কানে তালা লাগিয়ে দিচ্ছিল, আর খালা সাদিয়া খাটের এক পাশে বসেছিলেন, তার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়েছিল। এই মুহূর্তে তাকে এভাবে একা পেয়ে আমার সমস্ত সংযম যেন ভেঙে পড়ছিল। যা করছিলাম তা কি ঠিক ছিল? সমাজের সব নিয়ম ভেঙে আমি এক অন্য পথে হাঁটছিলাম, যার শেষ কোথায় তা আমার জানা ছিল না। শুধু জানতাম এই মুহূর্তে আমার প্রতিটি অনুভূতি তীব্র এবং অপ্রতিরোধ্য। ঈশিতা ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি এমন এক অনুভূতির যা হয়তো অনেকেই নিজেদের গভীরে লুকিয়ে রাখেন, প্রকাশ করতে পারেন না। তাই গল্পটি শোনার সময় যদি একান্তই নির্জনতা খুঁজে নিতে পারেন এবং হেডফোন ব্যবহার করেন, তবে প্রতিটি অনুভূতি আরও ভালোভাবে ছুঁয়ে যাবে আপনাদের। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম আরিফ, বয়স ২২, সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরির সন্ধানে ব্যস্ত। বাবা মা থাকেন রাজশাহীতে, আর আমি এসেছি ঢাকায় বড় শহরের সুযোগের আশায়। ঢাকায় আমার থাকার জায়গা হয়েছিল আমার আপন খালা সাদিয়ার বাসায়। মিরপুরের এক ছিমছাম ফ্ল্যাটে সাদিয়া খালা একা থাকেন। তার স্বামী ২ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খালা তখন মাত্র ২৬। এত অল্প বয়সে স্বামী হারানোর বেদনা তাকে ভেতর থেকে কতটা কুড়ে কুড়ে খেয়েছে তা আমি জানতাম। কিন্তু বাইরে তিনি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতেন, আমাকে সাহস দিতেন, অনুপ্রেরণা যোগাতেন। প্রথম যখন ঢাকায় এসেছিলাম, আমার মনে হয়েছিল খালা আমার মায়ের মতোই। তিনি আমাকে নিজের হাতে খাইয়ে দিতেন, জামাকাপড় গুছিয়ে দিতেন, এমনকি রাতে পড়াশোনা করার সময় পাশে বসে চা বানিয়ে দিতেন। তার এই স্নেহ আর মমতা আমার নতুন পরিবেশে একমাত্র আশ্রয় ছিল। কিন্তু ধীরে ধীরে সেই স্নেহ আর মায়ার আড়ালে আমার মনে অন্য এক অনুভূতি বাসা বাঁধতে শুরু করল। সাদিয়া খালা দেখতে অপূর্ব সুন্দরী। তার লম্বা কালো চুল, টানা টানা চোখ আর মিষ্টি হাসিতে এক অদ্ভুত মায়া জড়ানো। তার পরনে যখন নরম সুতির শাড়ি থাকত আর কপালে ছোট একটি টিপ, তখন তাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম তিনি আমার খালা, মায়ের ছোট বোন, কিন্তু মন মানত না। তার উপস্থিতি আমার জন্য এক ভিন্ন অর্থ নিয়ে আসতে শুরু করেছিল। দিনের পর দিন আমি তার কাছাকাছি থাকতাম, একসাথে বাজার করতাম, রান্নাঘরে টুকটাক সাহায্য করতাম, রাতে খাবার টেবিলে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। তিনি তার জীবনের গল্প বলতেন, স্বামীর স্মৃতিচারণ করতেন, আর আমি মুগ্ধ হয়ে শুনতাম। তার বিষণ্ণতা, তার একাকিত্ব আমাকে ভীষণভাবে স্পর্শ করত। আমি চাইতাম তাকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দিতে, তার জীবনে আনন্দ ফিরিয়ে আনতে, কিন্তু কিভাবে সেই পথটা আমার জানা ছিল না। আমার মনে তখন এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। একদিকে সমাজ, পরিবার, নৈতিকতার অদৃশ্য বেড়া, অন্যদিকে আমার অপ্রতিরোধ্য অনুভূতি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমি আমার ঘরে শুয়ে ছটফট করতাম। সাদিয়ার হাসি, তার চোখের মায়া, তার নরম হাতের স্পর্শ, সব যেন আমার শিরায় শিরায় বইত। আমার পড়াশোনায় মন বসত না, চাকরির ইন্টারভিউতেও ঠিকমতো মনোযোগ দিতে পারতাম না। সবখানে যেন তার মুখটা ভেসে উঠত। একদিন রাতের খাবার খেয়ে আমরা বারান্দায় বসেছিলাম। তখন শ্রাবণ মাস, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বাইরে। সাদিয়ার মনটা আজ একটু বেশিই খারাপ ছিল। তিনি বলছিলেন তার স্বামীর কথা, তাদের ভালোবাসার কথা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি তার পাশে বসেছিলাম, আর তার কাঁধে হাত রাখার জন্য আমার হাতটা বারবার নিষ্পিস করছিল, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তিনি ভেজা কণ্ঠে বললেন, আরিফ, জানিস, মাঝে মাঝে মনে হয় আমি বড় একা, এই বিশাল পৃথিবীতে আমার যেন কেউ নেই। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আলতো করে তার কাঁধে হাত রাখলাম। তার শরীরটা কেঁপে উঠল। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে ছিল বিস্ময় আর হয়তো একটু ক্ষোভ। আমি ভয়ে ভয়ে হাত সরিয়ে নিতে যাচ্ছিলাম, কিন্তু তার দৃষ্টিতে দেখলাম এক অদ্ভুত গভীরতা। সেই মুহূর্তে আমার মনে হল তিনি আমার কষ্টটা বুঝতে পারছেন, আমার অব্যক্ত অনুভূতিগুলো পড়তে পারছেন। আমাদের চোখাচোখি হয়ে রইল অনেকক্ষণ। সেই মুহূর্তে মনে হল সময় যেন থেমে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন প্রতিটি সেকেন্ডকে দীর্ঘায়িত করছিল। আমার সাহস বাড়ছিল। আমি তার ভেজা চোখের দিকে তাকিয়ে বললাম,
খালা, তুমি একা নও, আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে থাকব। আমার কথা শুনে তার চোখে পানি আরও বেশি করে নেমে এলো। তিনি কিছু বললেন না, শুধু আমার হাতটা আলতো করে ধরলেন। সেই প্রথম তার হাতের উষ্ণতা আমার হাতে লেগেছিল। সেই স্পর্শে আমার মনে হলো যেন আমি এক অন্য জগতে পৌঁছে গেছি। আমরা আরও কিছুক্ষণ নীরবে বসে রইলাম, শুধু বৃষ্টির শব্দ আর আমাদের হৃদয়ের ধুকপুকানি। সেই ঘটনার পর আমাদের সম্পর্কটা আরও গভীর হল। কথার আড়ালে, চোখের ইশারায় আমাদের মধ্যে যেন এক নতুন ভাষা তৈরি হল। আমি তাকে আরও বেশি সময় দিতে লাগলাম। তার পছন্দের খাবার রান্না করতাম, তার সাথে মুভি দেখতাম, এমনকি তার চুলের বিনুনিও করে দিতাম। খালাও আমার প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলেন। তার মুখে হাসি ফুটলে আমার মনটা ভরে যেত। কিন্তু এই সম্পর্কের পরিণতি কি তা নিয়ে আমি সবসময় ভাবতাম। সমাজের চোখে এটা কতটা ঘৃণ্য, কতটা অগ্রহণযোগ্য তা আমি ভালোভাবেই জানতাম। কিন্তু আমার মনটা কিছুতেই মানতে চাইত না। একদিন খালা খুব অসুস্থ হয়ে পড়লেন, জ্বর আর শরীর ব্যথা। আমি তাকে জোর করে বিছানায় শুইয়ে দিলাম। ডাক্তার ডাকা হলো, ওষুধ আনা হলো। সারা দিন তার সেবা করলাম। কপালে জলপট্টি দিলাম, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাবার তৈরি করা সব আমিই করলাম। সন্ধ্যার দিকে যখন সবাই অফিস থেকে ফিরল, তখন খালা কিছুটা সুস্থ বোধ করছিলেন। মা আর বাবাও রাজশাহীতে খবর পেয়ে চিন্তা করছিলেন, কিন্তু আমি তাদের আশ্বস্ত করলাম। রাতে খাবার পর সবাই যখন ঘুমাতে গেল, তখন আমি খেয়াল করলাম খালা তখনও অস্থিরভাবে বিছানায় শুয়ে আছেন। তার গায়ে হালকা জ্বর তখনও ছিল। আমি তার ঘরে গেলাম, দেখলাম তিনি পাশ ফিরে শুয়ে আছেন। তার কপালে হাত দিলাম। জ্বরটা ততটা তীব্র না থাকলেও শরীরটা তখনও গরম ছিল। আমি তার পাশে বসলাম। তিনি চোখ মেলে তাকালেন। তার চোখে ছিল ক্লান্তি আর একাকিত্ব। খালা, কেমন লাগছে এখন? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়লেন। ভালো লাগছে না আরিফ, শরীরটা খুব দুর্বল লাগছে। আমি বললাম, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘুম আসছে না, কেমন যেন অস্বস্তি লাগছে। আমি তার পাশে বসে রইলাম। ঘরের মৃদু আলোয় তার মুখটা আরও মায়াবী লাগছিল। তার ভেজা চুলগুলো বালিশে ছড়িয়েছিল। আমি তার দিকে তাকিয়ে থাকতেই আমার মনে এক অদ্ভুত সাহস সঞ্চারিত হল। এই মুহূর্তে তাকে এভাবে একা পেয়ে তার এই অসহায়ত্ব দেখে আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। আমার সমস্ত চিন্তা যেন এক বিন্দুতে এসে স্থির হল। আমি তাকে চাই, তাকে ভালোবাসি। আমার হাতটা অজান্তেই তার কপালে চলে গেল, তারপর ধীরে ধীরে তার ভেজা চুলে। তিনি চোখ বন্ধ করে নিলেন। আমি তার পাশে আরও ঝুঁকে গেলাম। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগল। আমি তার দিকে তাকিয়ে বললাম, খালা, আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে তার চোখ খুলে গেল। তিনি আমার দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালেন। তার চোখে ছিল অবিশ্বাস, ভয় এবং হয়তো এক চিলতে অব্যক্ত অনুভূতি। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে বাধা দিলাম। জানি এটা ভুল, জানি সমাজের চোখে এটা পাপ, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না খালা। তোমার এই একাকিত্ব, তোমার এই কষ্ট আমাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। আমি তোমাকে হাসাতে চাই, তোমাকে ভালো রাখতে চাই, তোমাকে আমার করে পেতে চাই। আমার কথাগুলো যেন তার কানে এক তীব্র আঘাত হানল। তার চোখে পানি চলে এলো। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার ঠোঁট কাঁপছিল। আমি তার হাতটা ধরলাম। তার হাতটা ঠান্ডা ছিল। আরিফ, তুই তুই কি বলছিস? আমি তোর খালা, তোর মায়ের মতো। তিনি দুর্বল কণ্ঠে বললেন, তুমি আমার খালা, কিন্তু তুমি আমার ভালোবাসা, আমার সব কিছু। আমার মন তোমাকে ছাড়া আর কিছু বোঝে না। এই বলে আমি তার আরও কাছে চলে গেলাম। তার মুখের দিকে তাকালাম। তার চোখে তখন একই সাথে ভয় এবং এক অদ্ভুত আকুতি। আমি তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর তার চোখের পাতায়, গালে। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার শরীরটা কাঁপছিল, কিন্তু তিনি আমাকে দূরে ঠেলে দিলেন না। আমার সাহস আরও বাড়ল। আমি তার ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। শুরুতে একটা মৃদু কম্পন, তারপর ধীরে ধীরে সেই চুনু গভীর হতে লাগল। তার ঠোঁট ছিল নরম আর উষ্ণ। তিনি প্রথমটায় নিথর ছিলেন, তারপর ধীরে ধীরে আমার সাথে তাল মেলাতে লাগলেন। সেই মুহূর্তে মনে হল পৃথিবীর সব কিছু থেমে গেছে, শুধু আমরা দুজন আর আমাদের অব্যক্ত ভালোবাসা। দীর্ঘক্ষণ পর যখন আমরা একে অপরের থেকে সরে এলাম, তখন দুজনই হাঁপাচ্ছিলাম। তার চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছিল,
কিন্তু সেই পানি ছিল না দুঃখের, না কষ্টের। সেই পানি ছিল এক মিশ্র অনুভূতির, এক গোপন ভালোবাসার, এক নিষিদ্ধ আবেগের। তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আরিফ, এটা কি করলাম আমরা? এর কি কোনো ভবিষ্যৎ আছে? আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে আমি শুধু জানি আমরা একে অপরকে ভালোবাসি, আর এটাই সত্যি। এর পরের দিনগুলো ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির। আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, যা ছিল গোপন, নিষিদ্ধ, কিন্তু তীব্র সুন্দর। আমরা একে অপরের চোখের দিকে তাকালে সেই ভালোবাসার গভীরতা অনুভব করতে পারতাম। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমাদের ভালোবাসার জগৎ শুরু হতো। আমরা একে অপরের হাত ধরে বারান্দায় বসে থাকতাম, গভীর রাত পর্যন্ত গল্প করতাম, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতাম। কিন্তু সমাজের ভয়, পরিবারের চোখে ধরা পড়ার আশঙ্কা সব সময় আমাদের তাড়িয়ে বেড়াত। আমরা জানতাম এই সম্পর্ক কখনো প্রকাশ করা যাবে না। এটা আমাদের দুজনের ব্যক্তিগত গোপন সম্পদ। খালা প্রায়ই বলতেন, আরিফ, আমার ভয় হয়, যদি কেউ জেনে যায় তাহলে কি হবে? আমি তাকে আশ্বস্ত করতাম, কেউ জানবে না খালা, এটা শুধু আমাদের দুজনের গল্প। তবে এই গোপন সম্পর্ক আমাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করেছিল। আমরা একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিলাম। আমি চাকরির জন্য আরও বেশি করে চেষ্টা করতে লাগলাম, যেন একদিন আমরা নিজেদের মতো করে একটা নতুন জীবন শুরু করতে পারি। খালাও আমাকে সব রকমভাবে সমর্থন করতেন। একদিন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেলাম, যেখানে পোস্টিং ছিল চট্টগ্রামে। আমার খুশির সীমা ছিল না। আমি দৌড়ে গিয়ে খালাকে খবরটা দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু তার চোখে দেখলাম এক অন্যরকম বেদনা। তিনি জানতেন আমি চলে গেলে তিনি আবার একা হয়ে যাবেন। খালা, তুমিও যাবে আমার সাথে? আমি তাকে জিজ্ঞেস করলাম। আমার চোখে ছিল এক দৃঢ় প্রত্যয়। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আরিফ, আমরা কি পারব? সমাজ, পরিবার সবকিছু ছেড়ে নতুন করে শুরু করা কি এত সহজ? আমি তার হাত ধরে বললাম, যদি আমরা একে অপরের হাত ধরে থাকি তাহলে সব কিছু সম্ভব। আমি তোমাকে একা ফেলে যেতে পারব না। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম। আমরা দুজনেই জানতাম আমাদের এই সিদ্ধান্ত কতটা কঠিন, কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা একে অপরের প্রতি যে ভালোবাসা অনুভব করতাম, তা ছিল সমস্ত ভয়, সমস্ত সামাজিক বাধা অতিক্রম করার মতো শক্তিশালী। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের ভালোবাসাকে একটা সুযোগ দেব। আমরা চট্টগ্রাম চলে যাব, নতুন করে জীবন শুরু করব, যেখানে কেউ আমাদের চিনবে না, কেউ আমাদের বিচার করবে না। পরের দিন সকালে খালা আমার হাত ধরে বললেন, ঠিক আছে আরিফ, আমি তোমার সাথে যাব। আমরা আমাদের মতো করে একটা নতুন জীবন তৈরি করব। সেই মুহূর্তে আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সমাজের সব নিয়ম ভেঙে, সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমরা একে অপরের কাছে এসেছিলাম। আমাদের ভালোবাসার পথটা হয়তো মসৃণ হবে না, হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা জানি আমাদের ভালোবাসাটাই আমাদের পথ দেখাবে। আপন খালাকে একা রুমে পেয়ে যা করেছিলাম, তা ছিল আমার জীবনের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তই আমাদের দুটি আত্মাকে এক করে দিয়েছিল, এক নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দেবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এশিতা ব্লগসের আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।